মনোয়ার পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তোমরা সবাই ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়ে আসলে। আশা করি সবারই এক্সাম খুব ভালো হয়েছে। তো এক্সাম দেওয়ার পরই আমাদের মাথার মধ্যে সবথেকে যেটা বেশি আসলে হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। তো আজকে সেই কাট অফ নিয়ে আলোচনা করব। তো এখানে শুধু আমার কাট অফটাই কিন্তু মেন উদ্দেশ্য নয়, তোমাদেরকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে। অনেকেই বাড়ি এসে খুব টেনশন ফিল করছো যে কোশ্চেন তো আউট হয়ে গেছে, তো কাট অফ কি বাড়বে কি বাড়বে না, আদৌ কোশ্চেন আউট হয়েছে কি না হয়েছে সেই বিষয় ওরিয়েন্টেড অনেক কিছু তোমাদেরকে বলবো। কাট অফের ওপর তার প্রভাব কতটা পড়বে সেটা নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে এবছরের কাট অফ কত যেতে পারে সেই একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদেরকে আমি দেব, এবং কত পেলে তোমরা মেনের জন্য প্রিপারেশন নিতে পারো সেই সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে যাবে। তো শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন ক্লিক করে নাও, যাতে সবার আগে লেটেস্ট নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো শুরু করার আগে তোমাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলে রাখি। প্রথমেই, কোনো একটা এক্সামের কাট অফ কতটা যায় সেগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কখনো কাট অফ বলা যায় না, একটা অ্যাপ্রক্সিমেটলি বলা যায়, সঠিক তো কখনোই সম্ভব নয়। তাই কোনো চ্যানেলের মাধ্যমে বা কোনো দাদার মাধ্যমে কাট অফ জানলে সেটাকে তোমরা 100% বিশ্বাস করে নেবে না। তো মোটামুটি একটা এক্সপেক্টেড সবসময় এক্সপেক্টেডই, সেটা কখনো পারফেক্ট হয় না। তো কাট অফ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। তো তার মধ্যে যেটা মোস্ট তিনটে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল, অর্থাৎ কোশ্চেন পেপার কেমন ছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। যদি কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বেশি হয় তাহলে কাট অফ ডেফিনেটলি কম হবে। যে ডিফিকাল্টি লেভেল কম হয় অর্থাৎ কোশ্চেন ইজি হয় তাহলে ডেফিনেটলি কাট অফ বেড়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট। তাহলে কতজন ক্যান্ডিডেটকে সেকেন্ড লেভেলে ডাকা হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এটা কিন্তু মেন এক্সামিনেশন নয়, এটা জাস্ট প্রিলিমিনারি এক্সামিনেশন। এরপর মাঠ হবে অর্থাৎ পিএমটি, পিইটি, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ, তারপরে প্যানেল লিস্ট। সো এটা জাস্ট একটা বেসিক, একবারে বেসিক স্টেপ। 3 নম্বর পয়েন্ট কি, নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ কতগুলো পোস্ট আছে সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তো তোমাদের এই 3টে পয়েন্টে আমি একে আলোচনা করব। তার সঙ্গে তোমাদের মাথায় চতুর্থ পয়েন্ট এখন যেটা ঘুরছে সেটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার কি 11 AM অর্থাৎ এক্সামের 1 ঘন্টা আগেই কিন্তু আউট হয়ে গেছে। তোমরা সবাই জানো যে কোশ্চেনের অ্যান্সার কি, কোশ্চেন আউট হয়নি। তো যেটা ফার্স্ট পয়েন্ট ছিল সেটা হচ্ছে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল। তো 3টে পার্ট ছিল এক্সামিনেশনের, বা 3টে বিষয়ের ওপর কোশ্চেন ছিল। এক হচ্ছে ম্যাথামেটিক্স, 2 নম্বর রিজনিং এবং 3 নম্বর জিকে। তো ম্যাথামেটিক্সে 25 অর্থাৎ 25টা কোশ্চেন ছিল। তো সেই 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথামেটিক্স কিন্তু 5টা হার্ড কোশ্চেন ছিল, 9টা মডারেট কোশ্চেন ছিল এবং 10টা ইজি কোশ্চেন ছিল। এই বছর কিন্তু ম্যাথামেটিক্স অন্যান্য বছরের থেকে অতটা ইজি আসেনি, ইজি কোশ্চেন এসছে 10টা মতো। দেখো, কোশ্চেন ইজি না মডারেট না হার্ড সেটা লেভেল করে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এটা কিন্তু একটা কনস্টেবলের এক্সাম, মাধ্যমিক পাস, আপার লেভেলের এক্সামিনেশন নয়। তাই সেই হিসাবে আমি কিন্তু এখানে বলছি হার্ড কোশ্চেন 5টা, মডারেট কোশ্চেন 9টা এবং ইজি কোশ্চেন 10টা। তো ম্যাথামেটিক্সের পর তোমরা রিজনিংয়ে দেখো, রিজনিংয়ের ক্ষেত্রে হার্ড কোশ্চেন ছিল 2টো, মডারেট কোশ্চেন ছিল 12টা আর ইজি কোশ্চেন ছিল 11টা। এবং 3 নম্বর যেটা পার্ট সেটা হচ্ছে আমাদের জেনারেল নলেজে হার্ড কোশ্চেন কতগুলো ছিল, 13টা হার্ড কোশ্চেন ছিল, মডারেট কোশ্চেন ছিল কতগুলো, 14টা এবং ইজি কোশ্চেন ছিল 23 অর্থাৎ 23টা।
তো আমরা এখানে দেখতে পারি যে ম্যাথ কোশ্চেন ইজি ছিল 10টা, জিআই কোশ্চেন ছিল ইজি 11টা, আর জেনারেল নলেজ ইজি হচ্ছে 23টা। 23 আর 10 33, তো মোটামুটি 100টা কোশ্চেনের মধ্যে 44টা কোশ্চেন ইজি ছিল। তো এই ইজি কোশ্চেনই কিন্তু ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করে। কোনো ক্যান্ডিডেটের কাছে কোনো কোশ্চেন হার্ড সেটা তার কাছে ইজি হতে পারে, আবার কোনো কোশ্চেনের কাছে এটা ইজি সেটা অন্য কোশ্চেনের কাছে হার্ড হতে পারে। তো মোটামুটি তোমরা মেনে চলতে পারো যে 45 থেকে 50 কোশ্চেন কিন্তু একটা অ্যাভারেজ অ্যাটেম্পট, অর্থাৎ 45টা থেকে 50টা কোশ্চেন অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাটেম্প্ট করেছে। কিছু স্টুডেন্ট ডেফিনেটলি খুব ভালো থাকবে, যারা অনেক ভালো স্কোর করবে, কিছু স্টুডেন্ট আবার অনেক লোয়ারও স্কোর করবে। তবে অ্যাভারেজ যে লেভেলটা সেটা হচ্ছে 45 to 50 কোশ্চেন হচ্ছে অ্যাটেম্প্ট। এটা অ্যাটেম্প্টের কথা বলছি, এখনও কিন্তু আমি এটা নাম্বারের কথা বলিনি। তো এই ছিল ফার্স্ট যে পয়েন্টটা আমাদের কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল। এইবার নেক্সটে আমরা আলোচনা করব কতগুলো ক্যান্ডিডেটকে ডাকার আগে, মানে ডাকবে সেটা বলার আগে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা তোমাদেরকে আমি একবার দেখাই। তো এটা অফিসিয়াল যে নোটিশ বেরিয়েছিল সেই অফিসিয়াল নোটিশটাই আমি এখানে দেখো তোমাদের সামনে তুলে ধরেছি। তো যে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 7440 টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এবছরের জন্য। মেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল কনস্টেবলের জন্য 7440টা পোস্ট এবছর আছে। তো প্রিভিয়াস ইয়ারের ধারণা অনুযায়ী যেটা দেখা গেছে, অ্যাপ্রক্সিমেটলি 25 গুণ থেকে 20 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু প্রত্যেক বছর ডাকে পিএমটি এবং পিইটির জন্য। সেটা 25 গুণ হতে পারে অথবা 20 গুণও হতে পারে। যদি 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকে তাহলে কতগুলো ক্যান্ডিডেটকে ডাকবে? টোটাল 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। যদি 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু পিএমটিতে অংশগ্রহণ করবে। আর যদি 25 গুণ ক্যান্ডিডেটকে ডাকে তাহলে হবে 1,86,000 ক্যান্ডিডেটকে কিন্তু পিএমটির জন্য ডাকবে, পিএমটি এবং পিইটির জন্য। তো এটা ডিপেন্ড করছে, যদি 25 গুণ ক্যান্ডিডেটকে ডাকে তাহলে ডেফিনেটলি কাট অফ কিন্তু আরও কমবে, আর 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকলে কাট অফটা একটু বাড়বে। তো আমি মোটামুটি তোমাদেরকে 20 গুণ ক্যান্ডিডেট নিয়েই চলবো, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি যে 1.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু পিএমটি এবং পিএটি দেবে এই এক্সামিনেশনের জন্য। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদাভাবে আলোচনা করে বলবো, আগে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে 3টে ফ্যাক্টর দেখলাম। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল, কোশ্চেন কিন্তু ইজি ছিল না, ইজি টু মডারেট ছিল, মডারেট থেকে কিছু ডিফিকাল্ট লেভেলের দিকেও কিন্তু হালকা গেছে। কনস্টেবলের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বলছি আমি, কিন্তু কোশ্চেন প্রিভিয়াস থেকে অবশ্যই একটু কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। নাম্বার অফ ভ্যাকেন্সি বললাম 7440টা, ক্যান্ডিডেটকে অ্যাপ্রক্সিমেট ডাকলাম দেখলাম 1.5 লক্ষ ক্যান্ডিডেটকে ডাকবে। এইবার এই বছরে যেটা চতুর্থ পয়েন্ট সেটা সবারই মাথায় ঘুরছে যে স্যার অ্যান্সার কি তো আউট হয়ে গেছে, কোশ্চেন কিন্তু আউট হয়নি, অ্যান্সার কি আউট হয়েছে, অর্থাৎ 1 নম্বর অপশানে কী অ্যান্সার হবে সেই অপশানগুলো কিন্তু এইভাবে মোবাইলে আউট হয়ে গেছে। তো তোমাদের দেখো অ্যান্সার হচ্ছে 11টার দিকে কিন্তু মোবাইলে এসছে। তো যাদের মোবাইলে গেছে 100% ছেলেদের কাছে মোবাইল ডেফিনেটলি যাবে না। তাহলে আমি ধরে নিলাম যে 50% ছেলের মোবাইলে গেছে আর 50% ছেলে মোবাইলে যায়নি। এই 50% ছেলের মধ্যে ভালো করে তোমরা মাথায় গেঁথে নেবে, আমার পয়েন্ট লজিক আছে কিনা দেখে নেবে। এই 50% ছেলের মধ্যে প্রায় 32% ছেলে অলরেডি মোবাইল ব্যাগে রেখে সেন্টারে এন্টার করে গেছে। পড়ে থাকলে কত? 18% স্টুডেন্ট যারা মোবাইল এখনও হাতেই ছিল, এন্টার করেনি। এই 18% স্টুডেন্ট, 18% তোমরা মাথায় রাখবে, এই 18% স্টুডেন্ট, এই 18% স্টুডেন্টের মধ্যে যারা মোবাইলে কোশ্চেন পেয়েছে তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব, 25% একটা, 75% একটা। দেখো সবারই কোশ্চেন কিন্তু এক ছিল না, তাই না? কোশ্চেন কিন্তু 4টে প্যাটার্নে ছিল, তাহলে একটা প্যাটার্নে অ্যান্সার পাঠিয়েছে, তাহলে এইটা হচ্ছে সেই 25%, আর 75% কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আলাদা।
যাদের প্যাটার্ন আলাদা তারা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে গেছে, তাদের ক্ষেত্রে পরীক্ষায় বা এক্সাম হলে গিয়ে সব করে আসা একবারে ডিফিকাল্ট কাজ। সে যদি কোশ্চেন বেছে বেছে করতে চায় উল্টাতেই পেজ শেষ হয়ে যাবে, কারণ 60 মিনিট টাইম, কিন্তু উল্টাতেই টাইম শেষ হয়ে যাবে, পেজ শেষ নয় অ্যাকচুয়ালি টাইম শেষ হয়ে যাবে। সে কিন্তু ভালো ফল করতে পারবে না। একটা নিজে থেকে এক্সাম দিলে যেটা হতো সেটাই কিন্তু হবে। এই যে 25% ছেলে আছে, এদের মধ্যে বা তুমি এক্সপেক্ট করতে পারো যে 50% ছেলে একেবারে বোকা, যারা অ্যান্সার পাওয়ার পরও ঠিকমতো গোল করতে পারবে না, এবং এদের মধ্যে 50% ছেলে কিন্তু খুব ভালো, যারা ভালো গোল করতে পারবে। তাহলে হিসাব মতো দেখা গেল 5% ছেলে, মেবি 5% থেকে কম, 4% ধরতে পারো, যে 4% ছেলে কিন্তু এই যে অ্যান্সার কি আউট হয়ে গেছে তার বেনিফিটটা নিতে পেয়েছে। তাহলে টোটাল 100% স্টুডেন্টের মধ্যে 4% স্টুডেন্ট বেনিফিটটা নিতে পেরেছে, এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে তোমরা পারো। তার মানে 100% বেনিফিট নিয়েছে এটা কিন্তু নয়, এদের মধ্যে আবার ডিপেন্ড করবে। কেউ 50% বেনিফিট নিতে পেরেছে, কেউ 75% বেনিফিট নিতে পেরেছে, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে। তাহলে কাট অফে কিন্তু এদের প্রভাব খুবই নগণ্য। প্রভাব পড়বে না আমি কিন্তু সেটা একবারও বলিনি, প্রভাব পড়বে, হালকা পড়বে, কিন্তু প্রভাব তোমরা যতটা ভেবে নিচ্ছ ততটা কিন্তু পড়বে না। যদি আমার এই কথাগুলোর সঙ্গে সহমত না হও তাহলে কমেন্ট সেকশনে তোমাদের সহমত অবশ্যই হতে পারো। এইখানে কিন্তু আরও একটা ফ্যাক্টর তোমাদের মাথায় আসেনি, সেটা যে 5 নম্বর ফ্যাক্টর এখানে কাজ করবে। যদি কনস্টেবল এক্সামটা এই বছরই প্রথম হতো তাহলে কিন্তু কাট অফ ডেফিনেটলি কমতো। একবার হয়ে গেছে, খুব সুন্দরভাবে রিক্রুট হয়েছে এবং ফ্রেশভাবে ছেলেদেরা কিন্তু জব পেয়েছে। সেকেন্ডবার হয়েছে, সেকেন্ডবারেও লার্জ স্কেলে রিক্রুট হয়েছে এবং ফ্রেশভাবে ছেলেরা পেয়েছে। এটা হচ্ছে কনজিকিউটিভ থার্ড টাইম। অনেক ছেলে কিন্তু এই পরপর আগের দুবার হয়ে গেছে বলে ফ্রেশভাবে ইন্ধন পেয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুলিশের একটা ভরসা আছে যে এই বোর্ড কিন্তু সঠিকভাবে এক্সাম কন্ডাক্ট করায় এবং তাড়াহুড়োর মধ্যে করায় এবং রিক্রুটমেন্ট খুব ফাস্ট। কেস সেটা ব্যতিক্রম জিনিস, সেটা বোর্ডের দোষ নয়। এইখান থেকে অনেক ছেলে ইন্সপায়ার হয়েছে এবং প্রায় ম্যাক্সিমাম ছেলে কোনো না কোনো কোচিং সেন্টারের সঙ্গে কিন্তু কানেক্টেড আছে। এই ফ্যাক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট কাট অফ বেশি যাওয়ার জন্য। আদার্স যে ফ্যাক্টরগুলোর থেকেও এই ফ্যাক্টরটা বেশি ইম্পর্টেন্ট যদি কাট অফ বেশি যায় সত্যি এবছর। তাহলে সবাই কিন্তু কোচিং সেন্টারের সঙ্গে কানেক্টেড আছে এবং সবাই একটু হলেও প্রিভিয়াস ইয়ার থেকে ভালো স্কোর করতে পারবে, এটা তোমরা আশা করতে পারো। প্রিভিয়াস ইয়ারে যত কমে হয়েছে এবছর কিন্তু তত কমে কাট অফ হবে না, কাট অফটা একটু ইনক্রিজ করবে, এটা তোমরা আশা রেখে দিতে পারো। কারণ ইনক্রিজ হওয়ার পিছনে এইটা সবথেকে বেশি দায়ী যে স্টুডেন্টরা কিন্তু প্রিপারেশন করেছে, যে কোনো কোচিং সেন্টারের সঙ্গে কানেক্ট হয়েছে এবং পড়াশোনা করেছে। তো এই ছিল 5টা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ক্লিয়ার? তো এই পয়েন্টগুলো বেসিসে এইবার যেটা তোমাদেরকে আমার মন অনুযায়ী কাট অফ যেটা অ্যাপ্রক্সিমেটলি হতে পারে সেটা তোমাদেরকে আমি জানাবো। যদি আমার সঙ্গে সহমত না হও, নাই হতে পারো, একান্তই আমার পার্সোনালিটা, আমি তোমাদেরকে এটার জন্য 50% গ্যারান্টি দিতে পারবো না যে এটা রাইট হওয়ার চান্স আছে। জাস্ট আমার একটা প্রেডিকশন, আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দেখেছি, কাট অফ শুনেছি, সেই বেসিসে আমি তোমাদেরকে একটা কাট অফ বলতে পারি। তো ফার্স্ট যদি তুমি আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য ভাবো, যেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট, এদের যদি কাট অফের কথা তুমি ভাবো, এদের কাট অফ কিন্তু যদি তোমার 20 গুণ অর্থাৎ 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকে, অর্থাৎ 1.5 লক্ষ স্টুডেন্টকে পাস করায়, তাহলে কিন্তু 35 থেকে 37 মধ্যে বিলং করবে। 35 থেকে 37 বিলং করবে। এবার দেখো, কেউ 37 থেকে বেশি আছো, সে প্রিপারেশন করবে, কেউ 35 থেকে সে প্রিপারেশন করবে না, এটা কখনোই করবে না। কাট অফ কিন্তু 20ও যেতে পারে, এরকম কোনো শিওরিটি নেই যে 35% নিচে আসতেই পারে না, 20ও কাট অফ যেতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে অনেক স্টুডেন্টদের, কয়েকটা স্টুডেন্টের নাম্বার নিয়ে কিন্তু কিছু এসে যায় না। অনেকগুলো স্টুডেন্ট কেমন রেজাল্ট করেছে, কেমন সঠিকভাবে করেছে, অনেকজন অনেক রকম বলবে, প্রচুর অ্যান্সার করেছি, ওইসব মাথা দিয়ে কোনো লাভ নেই, ওদিকে কানও দেবে না। তুমি যদি 20 পাও তবুও আমি বলবো তুমি মেনের জন্য প্রিপারেশন করো,
কারণ লাইফে পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। কে জানে তোমার পরীক্ষায় তুমি কোয়ালিফাই করে গেলে, তখন তুমি পড়তে হবে, তখন তো সময় পাবে না। তাহলে এখন যদি প্রিপারেশন করো, যদি নাও চান্স পাও তাও তো তুমি কিছু জীবনে শিখলে, আর চান্স পেয়ে গেলে তো ডেফিনেটলি বিরাট কাজে দিল। তাহলে যতই তুমি কম পাও না কেন, তুমি প্রিপারেশন করো, নেক্সট ইয়ারের জন্য ভালো প্রিপারেশন করতে পারবে। প্রিপারেশন ছাড়বে না, মেনের জন্যই প্রিপারেশন করো, আদার্স এক্সাম তুমি কোয়ালিফাই করে যাবে। একটা এক্সাম থোড়াই না আছে আমাদের জন্য। যদি মেন্টালিটি এরকম থাকে যে আমি চাকরি করব, তাহলে প্রিপারেশন লাগিয়ে যাও, কোনো ব্যাপার নেই, ক্যারি অন। কোনো কিছু জানার থাকলে যে কোনো কোর্সের জন্য তুমি WBCS এর প্রিপারেশন করো, তাও আমার সাথে হেল্প পেতে চাও, যদি চাও আমাকে ইনফর্ম করো, আমি ডেফিনেটলি হেল্প করব। কিন্তু প্রিপারেশন করো, ছেড়ে দাও না। কুইট করাটা খুব বাজে জিনিস, কুইট তুমি যখন তখন করতে পারবে, একটু প্রিপারেশন করে দেখো। তো ইউআর ক্যান্ডিডেট আমার মতে 35 থেকে 37% যেতে পারে। এবার যদি কেউ সহমত নাও হতে পারো, সহমত হতেও পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আমি প্রথমেই বলছি এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার বা পার্সোনাল প্রেডিকশন। এর থেকে কম পেলেও প্রিপারেশন করবে, এর জন্য বেশি পেলেও তো করবেই করবে। যদি আমরা ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য ভাবি, ওবিসি আর জেনারেলের মধ্যে পার্থক্য খুব একটা বেশি হয় না, তাহলে 33 to 35%, অর্থাৎ 100 যদি এক্সাম, তাই পার্সেন্টেজ বলছি, 33 থেকে 35-এর মধ্যে স্কোর যদি করে থাকো ওবিসি, তাহলে তোমরা সেফ স্কোরে আছো, সেফ স্কোরে আছো। নিজেদেরকে সেফ ভাবতে পারো, ভালো করে প্রিপারেশন করো। বারবার বলছি, এর থেকে কম পেলেও প্রিপারেশন করো, বেশি পেলেও প্রিপারেশন করো, প্রিপারেশন ছেড়ো না। মোদ্দা কথা হচ্ছে এটা। নেক্সট দেখো ওবিসি এ। ওবিসি এদের ক্ষেত্রে যদি 30 থেকে তোমরা 31-এর মধ্যে পাও, তাহলে তোমরা ডেফিনেটলি সেভস করে আছো, সেভস করে 30 থেকে 31-এর মধ্যে পেলেই সেভস করে আছো। এবং তোমরা মেনের জন্য ভালো করে প্রিপারেশন করো, শুরু করে দাও, মেনের জন্য প্রিপারেশন করা শুরু করে দাও। এর থেকে কম পেলেও কেউ যদি 28, কেউ যদি 27, কেউ যদি 29, কেউ যদি 25ও পাও, তবুও প্রিপারেশন করো। ওবিসি এ 25 যেতে পারে কাট অফ, জেনারেলও 30 কাট অফ যেতে পারে, কোনো ভরসা নেই, প্রিপারেশন করে যাও। বারবার বলছি, কোনো ইউটিউব চ্যানেলের কোনো দাদার কোনো জায়গায় ডিমোটিভেটেড হবে না যে সবাই বলছে 30-এর উপরে মানে 30-এর উপরেই কাট অফ হবে, কোনো গ্যারান্টি নেই। কাট অফ 20 নিচেও আসতে পারে, পরিষ্কার কথা, কেউ কখনো ডাইরেক্ট বলতে পারবে না কত কাট অফ হতে পারে। নেক্সট দেখো এসসি আর ওবিসি এর মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, তো মোটামুটি ধরে নিতে পারো 29 থেকে 30 যদি স্কোর করে কেউ। কনস্টেবলের ক্ষেত্রে পার্থক্য না, সেই হিসাবে বললাম আমি, 29 থেকে 30-এর মধ্যে যদি পাই কেউ, এর থেকেও কম যেতে পারে, হয়তো তোমার 28 থেকে 29 স্কোর করলেই কিন্তু এসসিরা কোয়ালিফাই করে যাবে। এর মধ্যে থাকলে কোনো সেফে আছো, প্রিপারেশন করো, কমে থাকলে কোনো ইস্যু হয় না, প্রিপারেশন চালিয়ে যাও। যদি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলো, এসটির ক্ষেত্রে 22 থেকে 25 নাম্বার স্কোর করলেই কিন্তু প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাবে। তো ভালো করে প্রিপারেশন করো। তো এই এক্সপেক্টেড কাট অফ ছিল। লেডি কনস্টেবলদের কাট অফ সম্পর্কে আমি বললাম না। লেডিদের যদি তোমাদের কারো জানার থাকে তাহলে আমাকে SMS করবে, মানে অ্যাকচুয়ালি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। লেডিদের জন্য যে কনস্টেবল, তাদের জন্য একটা আলাদাভাবে অ্যানালিসিস করে পাঠিয়ে দেবো বা আপলোড করে দেবো। তো এই ছিল আজকের কাট অফ বিষয়, এবং যে কথাগুলো তোমাদের বলার ছিল সেগুলো বলে নিলাম। টেনশন নিও না কেউ, সবাই প্রিপারেশন করো। কোনো বিষয়ে কোনো রকম কিছু জানার থাকলে, কোনো হেল্পের প্রয়োজন হলে ডাইরেক্ট কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা করতে পারো। কলটা করো না, কলটা একটু প্রবলেম হয়ে যায়, বুঝতেই পারছো। তবে কল যদি খুব প্রয়োজন হয় করতে পারো, রাত 10টা-11টার পর করতে পারো। তো এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করো, চ্যানেলটা যাতে গ্রোথ হয় সেদিকে একটু তোমরা খেয়াল রেখো। আর হ্যাঁ, এইটা একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে আমি মেনের জন্য 1 তারিখ থেকে তোমার প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, এভরিথিংয়ের জন্য আমি ইংলিশ ক্লাস স্টার্ট করব ইউটিউবে, ইংলিশ, এবং স্পেশাল ব্যাচ স্টার্ট করব। কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে ক্লাস চলবে, এবং যেভাবে তোমরা কোচিং সেন্টারে বসে পড়ো সেইভাবে তোমাদেরকে পড়ানো হবে। কোনো MCQ নোট, ডেসক্রিপটিভ আলোচনা করা হবে, সমস্ত কিছু বোঝানো হবে, একটা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দেওয়া হবে এবং প্রিপারেশন করানো হবে। যদি করতে ইচ্ছুক হও তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সেখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।